জোলাভাই বিয়ে করবো। তখনকার সময় আমার মতন উচ্চ কুলীন বংশের ছেলে জোলাভাই বিয়ে করবে কে বললে বাড়ি বেটি, তা আমি করলাম গোপনে, কার বলিনি। শুধু মার সাথে বললাম, মা আমি কিন্তু যাচ্ছ যা বাবা যা, আমার দোয়ার হইল। জানে যে ওই ব্যাপারে কেউ অনুমতি দিবে না, বড় ভাইতে বেশি আছে, একটু দারুণ ছিল। জোলাভাই বিয়ে করবে তুই? হ্যাঁ। এই তখনকার যুগের এই যুগ অনেক পরিবর্তন হয়ে জানি। যখন আমি বিয়ে করলাম সবাই এলাকায় আলোড়ন শুরু হয়ে গেল, কি ব্যাপার কি আজ আজকে আহমদের ছেলে যা কোথায় বিয়ে করলো, সর্বনাশ করে ফেললে, দেখো সব শেষ। অত সস্তা টাকা আমার সব দাঁড়ানোর ক্ষমতা কোনো বলি সব ছিল তখন। এক বক্তৃতা সব দিত কাউকে, বেটা আল্লাহকে জোলা বানিয়ে পাঠিয়েছে, কাউকে চাষা বানিয়ে পাঠিয়েছে। বেটা যদি চাষটা করে তুই খাবি কি, জোলা যদি কাপড় না তুই পরবি কি? হ্যাঁ বেটা, তারাই তো আসল। এই এক একটা বক্তৃতা দিতাম, মানুষ আগুন হয়ে যেত, বাপরে কথা ঠিক। এই হলো বিপ্লব শুরু হয়ে গেল, কিন্তু সার্বিক জীবনী শুরু হয়ে গেল, কোনো কথা চলবে না। এটারই শেষ পরিণতি হলো ঢাকায় 1994 সালের 29শে জুলাই 20 লক্ষাধিক মানুষের সামনে 2 মিনিট 10 সেকেন্ডের ভাষণের সুযোগ পেলাম। সেখানে আসলে সকল বিধান বাতিল করো। এটা কিন্তু বেশি বানানো হিসাব করা কোনো বক্তৃতার ভাষা নয়, এটা মাত্র 2 মিনিট 10 সেকেন্ডের হঠাৎ করে এসে গেছে, আল্লাহর পক্ষ থেকে এলহাম হয়ে গেল। বেটা তুই বলে এখানে সকল দল মতের পীর সাহেবদের গাদা বসে আছে, যত পীর বাংলাদেশ আছে, বড় বড় পীর, কোনো পীর ওদের বোধহয় বাকি ছিল না, আসছে। ওই নাসরিন মোরতাদ কী বলে, কী নাসরিন কি নাসরিন তাসলিমা নাসরিন, এক নষ্টা মহিলাকে সে বললো কোরআন পাঠাতে হবে, এই কোরআন দিয়ে চলবে না। তা ও তো কোরআন বোঝে না, পড়বে না, কী বুঝলো? তাই ওর বিরুদ্ধে সমস্ত মুসলমানের আগুন হয়ে গেল। তত যত পীর পয়গম্বর যা আসছিল বাংলাদেশ সব হাজির। আর আমি কিন্তু মাত্র আমি তো বগুড়া ছিলাম এক সম্মেলনে, আমাকে বলা হলো, তখন তো মোবাইলের যুগ না রে বাবা, বলা হলো যে ওই ঢাকায় এক কাণ্ড হচ্ছে, তাই নাকি? তখন অত পত্রপত্রিকা আমরা পড়তাম না। ওইখানে বসে হুকুম দিলে মাত্র 2 দিন সময়, যে যেখানে যে বেরো সব বাস ভরে চলো ঢাকায়। যুব সংঘের ছেলেরা সেই দিন যে ভূমিকা পালন করেছিল, ইতিহাসে তার কোনো পুনরায়। মাত্র 2 দিনে 62টা গাড়ি নিয়ে বেরিয়ে গেল ছেলেরা, মাত্র 2 দিনে নোটিশে 62টা বাস ভর্তি করে সারা দেশ থেকে কীভাবে লোক আগে পিঁপড়ার মধ্যে এসে গেল, সর্বনাশ। কি এ কোথাতে ঢুকলেরা? মাল্লা মহিউদ্দিন খান দেখছে এই আমাদের কি ওটার নাম বংশালের সামনে গাড়ি সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সবাই একটা কী বলে পানি ভরার জন্য একটা আলাদা পিক আপ ভ্যান, বড় ট্রাক ভরা হচ্ছে। সেই সময় মহিউদ্দিন খানের লক্কর চক্কর মানে গাড়ি নিয়ে উনি ওই ধারে যাচ্ছিলেন, গাড়ি দিয়ে দাঁড়িয়েছে, এই গালে এখানে তোমরা কী করছো? আমার নাম কি সভাপতি নাম আহসান, এই আহসান এখানে কি হচ্ছে? এই যে আমরা যাবো সম্মেলনে, তাই নাকি? কটা গাড়ি? স্যার 62টা গাড়ি আসছে সারা দেশ, তাই নাকি? তো স্যার একটু অনুরোধ, আমাদের সভাপতি সাহেবকে একটু সুযোগ দিতে হবে। আমি অবশ্যই ব্যবস্থা করে দেবো, কিন্তু আহলেজকে সুযোগ দেয় নাকি কেউ? আহলেজের নাম ছিল গাছ দলি পড়ে পীর সাহেব, এক পীর ওঠে চলে যায়, আর হাজার সব চলে যায়, ওর মুরিদান সব পালায়, এই করে সম্মান কমতে লাগলো। এখন সময় দেবে না, মহিউদ্দিন বারবার উঠছে আর নামছে, রাগে ঘর করতেছে। আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুক। ওই দিন যদি উনি প্রচেষ্টা না চালাতেন, কোথায় আমার এই ভাব 2 মিনিটে হারিয়ে চলে দিচ্ছে যে উনি সেখানে শেষ পর্যন্ত বিজয়ী হলেন। জমিয়তে আহলাদিসের সভাপতি, সহসভাপতি, মানে সুপ্রিম কোর্টের নাম করা অ্যাডভোকেট আইনউদ্দিন বসে আছে একবারে সামনে দাঁড়িয়ে, যেখানে বক্তব্য করা লাগে স্পিকার, সেইখানে দাঁড়িয়ে যাতে ওনার টাইমটা আগে দেয়। তারপরে জাফরাইন মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আবুল কাসেম কেশরী, উনি বসে আছে, ওনাকে যেন সুযোগ দেয়, ওদের পাত্তা দেয় কেউ হুজুররা। মহিউদ্দিন খান বললো ওসব কোনো কথা শুনতে রাজি না, ওনারা এসছেন একা কোনো লোক ডাকিলে মাথাতে করবো কি? 62টা গাড়ি নিয়ে যারা এসছে 2 দিনের নোটিশে, তাদেরকে সুযোগ দিতেই হবে। ওনারা জোরালো আবেদনের ভিত্তিতে সব শেষে মগরের আজান হবে, তখনই আমাকে উঠিয়ে দিল। আমি যেই সামনে গেছি, সঙ্গে সঙ্গে রুহুল আমিন খান, তো এখন ওনার নাম আসেন কি হবে, উনি আমাকে বলছে আপনি এসছেন তো? বলো ভাই, যুব সংঘের নামটা যেন কালকে ইনকিলাবে আসে। হ্যাঁ ইনশাল্লাহ দিল। আলহামদুলিল্লাহ, আগে এত তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ, কোন পাগল, এত সস্তা আলহামদুলিল্লাহ আসে যুব সংঘের ভাগ্যে, কষ্ট করে যুব সংঘের ভাগ্যে আলহামদুলিল্লাহ আসে। শোনো,
পরের দিন দেখা গেল ইনকিলাবের সমস্ত হুজুরদের নাম আছে, খালি যুব সংঘের নামটাই না। অথচ রুহুল আমিন নিজে আমাকে ওয়াদা করে গেল, এই হলো ইনকিলাব। এটা পীর সাহেবের বক্তৃতা, আরেকটি পত্রিকা নয় এটা। আর প্রথম হলো নাস্তিকদের পত্রিকা, কোন মুসলমানদের পত্রিকা নাও। এই দুটা পত্রিকা আমি নিয়মিত রাখি। নাস্তিক কী বলে, আস্তিক কী বলে, ওর মধ্যে দুই একশো রাহালিস্ট দিয়ে আমি কারাগারে গেলাম, তখন আমার পত্রিকা ছাপ ছিল, আবার সাকিবের আর্টিকেলে ছাপ ছিল। তাহলে সব দিকে পত্রিকাতে বিক্রি হওয়ার দরকার। এখন কালার সাহেব কারাগারে গেছে, বহু কাটতে হবে, সব কিছু দুনিয়াবী স্বার্থের এগুলো কাজ করে। যাই হোক, মাত্র 2 মিনিট 10 সেকেন্ডে কী যে জোশ এসে গেল জাতীয় সংসদ। তাকে বলেছিলাম যেদিন আইন ও সংসদ ভবনে কোরআন ও সহিহ ভিত্তিতে আইন রচনা হবে, সেদিন আমাদের সংগ্রাম থামবে আর কি। যা বলে অত সব মনুষ্য নেই। এই যে শুরু হয়ে গেল সমস্ত জনতা, সকল বিধান, আপনাকে আল্লাহর আইনের অধীনে আল্লাহর বিধান চান, জাতীয় সংসদে আল্লাহর বিধান চান, সবাই বলছে চাই, বুঝুক আর না বলছে সব চাই বলে দিলে। তারপরে সকল বিধান বাতিল করবে, আল্লাহু আকবার। ওদিকে আসাদ গেট, ওদিকে ফার্ম গেট, এর মধ্যে তিল ধরনের জায়গা নেই। ওই দিন যারা গেছিলো আমার সাথে, তারাকে আমার বয়সে যদি থাকো বেশে হাত তোলো, যদি থাকো, তুমি ছিলে তখন তো বাচ্চা ছিলে নিশ্চয়ই। তখন যুবকদের তেজ কিরে বাবা, সেই তেজস্বী যুবক আজকে আব্দুর রহিম আজকে কারাগারে বসে আছে। অন্যায়, অন্যায়, সম্পূর্ণ অন্যায়। কি ধরনের বিচার ব্যবস্থা দেশে চলছে, সম্পূর্ণ অন্যায়ভাবে কারাগারে কি বলে মৃত্যুদণ্ডে আসামি করা হয়েছে তাকে। কারায় ঢুকলো, গরুনের নাম নেই, কোন বিচার নেই, চললো। এইভাবে যুবসংঘ এগিয়ে এসেছে। এটা আল্লাহর সম্পূর্ণ গায়েবী মদত, সকল বিধান বাতিল করে গায়েবী মদত এসেছে যুবসংঘের সভাপতির মুখ দিয়ে। এটা তোমাদের সবাই ভাষা কিনে তাই বলো। বাংলার ঘরে ঘরে, কর্নারে কর্নারে, গ্রামে গঞ্জে, বন্দরে, সর্বত্র এই আওয়াজ আসবে ছোট বাচ্চাদের মধ্যে, সকল বিধান বাতিল করো, ওই বিধান কায়েম করো। যখন সেইবার বলতে থাকবে, আস্তে আস্তে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। একদিন বাংলার আকাশে বাতাসে সর্বত্র, এমনকি যা বঙ্গভবনও এই বিধানেই প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। এবার শুনে দেখো, যুবসংঘের লক্ষ্য উদ্দেশ্যে শেষে কি বলা আছে, সমাজের সার্বিক সংস্কার সাধনের মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য আছে না। এই রাজনৈতিকটা একদল ইসলামী দল আগে রাজনৈতিক বলে, পরে সামাজিক। আগে হাতে ক্ষমতা নিয়ে নেই, এক হুকুমে সহ নামাজ পড়াই ফেলি, এইসব চলবে না। আমার অভিজ্ঞতায় বলে যে সমাজ যদি পরিবর্তন না হয়, রাজনীতি পরিবর্তন হবে না। আর যদি আমার রাজনীতিতে ক্ষণিকের জন্য 5 বছর বা 3 বছর বা 4 বছর, এই তো। আর রাজনীতি চলে বিদেশের ইঙ্গিতে, দেশের ভোটে কোনো রাজনীতি হয় না। যারা ক্ষমতা বসে আছে, ইন্ডিয়া আর কী বলে ওই আমেরিকা, আরটাকে রাশিয়া, এদের এই ত্রিশঙ্কু অবস্থার মধ্যে আমাদের নেত্রী অনেক কষ্ট কোনো মধ্যে দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রেখেছেন। ওটুকু আছে কেবল আল্লাহর রহমত। কোনো সরকার দেশে স্বাধীন নয়, সব সরকারি গোলাম গোলাম গোলাম। স্বাধীন হতে গেলে কলিজা লাগে। ওই স্বাধীন কথা বলতে গিয়ে সে মুজিবকে ধ্বংস করে সপরিবারে, জিয়াউর রহমানকে ধ্বংস করেছে সপরিবারে, ওই শয়তানদের ইশারা। যারা চেষ্টা করেছিল তাদের মতো কথা তারা বলবে, তারা বলে নাই, আর সেই জন্য হলো অপরাধ। সেই অপরাধের শাস্তি হলো সপরিবার ধ্বংস। এগুলো ইতিহাস না জানলে হবে, অত সহজ না। কোনো রাষ্ট্রনেতা সামান্য সামান্য কারণে নিহত হয় না। পাকিস্তানের জিয়াউল হক যখন বলল এদেশে ইসলামী হুকুমত কায়েম করব, ভুট্টো যখন বলল খ্রিস্টানদের হাতে বোমা থাকবে, মুসলমানদের হাতে বোমা থাকবে না, তাই হয় ইসলামিক বোমা হবে, এই যে বলল, তবে কিসিঞ্জার এসে বলল ভুট্টো তুমি এটা উইথড্র করো। ভুট্টো হলো কোশ্চিনকালেও তো হতে পারে না, মুসলমানদের হাতে অবশ্যই বোমা থাকতে হবে। আচ্ছা তুমি দেখতে পাবে। কিসিঞ্জার মৌলিক মত কয়দিন আগে, তাই না, 100 বছর বয়সে। সারা ওয়ার্ল্ডের মধ্যে আব্দুল ইবনে উবাইর পরবর্তী কিসিঞ্জার নাম হলো। বুঝলো, আব্দুল উবাই কে ছিল জানো তো? এত বুদ্ধি ওর মধ্যে, হেদায়েত কোনো নূর ঢোকে না জীবনে। খালি পেঁয়াজ দিয়ে দিয়ে রাষ্ট্রনেতাদেরকে ঘুরায়। তারপর দেখা গেল বেশ কিছুদিন পরে হঠাৎ
ভুট্টোর একটা আলতু ফালতু একটা মামলা মিথ্যা খুনির মামলা দিয়ে ভুট্টোকে গ্রেপ্তার করা হলো। আমাকে খুনির মামলা দেয়নি, আমাকে দুটো খুনির মামলা দেয়নি, ভুট্টোকে একটা দুটো খুনির মামলা দিল, দিয়ে সোজা কারাগারে। এই গেল তো আর বেরোলো না, না খাইয়ে না দিয়ে 2 বছর রেখে যেন আমাকে বড় কারাগারে রাখছিল এক পাশের ছেলে, জেলের মধ্যে জেল, তার নাম সেল, সেলের মধ্যে এক কোনাটা মানে আরও খারাপ, যত পিঁপড়া টিপড়া যত লাইন দিয়ে যায়, ওই পিঁপড়া যদি কামড় দেওয়াতে তোমার বাঁচা লাগবে না।